প্রিয় ভিউয়ার্স, শুভরাত্রি। আজ আমরা খুব ক্রান্তি লগ্নে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্যে আবর্তিত হচ্ছি। আপনাদের সামনে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো একটু ব্যতিক্রম মনে হতে পারে। এরকম মনে হতে পারে যে বর্তমান সমস্যা রেখে আপনি একটু ভিন্ন বিষয়ে আলাপ করছেন। এই আলাপটা প্রাসঙ্গিক, অবশ্যই প্রাসঙ্গিক একটা আলাপ আমি আপনাদের সামনে করতে চাই, এবং সেই আলাপের মাধ্যমে শেষের অবস্থাটা আপনারা যদি জানতে পারেন, তাহলে বুঝবেন যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমার আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে উঠবে। আশা করছি আপনারা মন দিয়ে শুনবেন। আমরা ইতিহাস জানি, এবং ইতিহাস সম্পর্কে আমরা যদি বলতে যাই, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন যে ব্রিটিশ প্রধান ছিলেন, তাকে রিকোয়েস্ট করে এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার জন্য একটা কমিটি করেছিলেন। সেই কমিটিটা অনুমোদন দিয়েছিলেন তৎকালীন সরকার, ব্রিটিশ সরকার, এবং আমাদের দেশে ব্যবসা করতে এসেছিল। অর্থাৎ সেই ব্রিটিশ আমলের যে পরিসমাপ্তি, সেই পরিসমাপ্তিতে আমরা সফল, এবং ব্রিটিশরা চলে গেল। কিন্তু ব্রিটিশদের সেই পরিকল্পিত প্রতিশোধ স্পৃহা বাস্তবায়ন করার জন্য 1947 সালে দেশভাগ, কি এক রহস্যজনক এবং হাস্যকর একটা দেশভাগ। 1947 সালে কোথায় পশ্চিম পাকিস্তান আর কোথায় আমাদের পূর্ব পাকিস্তান, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালের সেই দেশভাগ, ব্রিটিশ আমল, 1947 সাল, 1952 সালের ভাষা আন্দোলন, তারপরে 1971 সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং আজকের জুলাই অভ্যুত্থান, 24-এর জুলাই অভ্যুত্থান। এই ধারাবাহিকতায় আমরা আবর্তিত হচ্ছি, এবং আবর্তিত হওয়াটাই স্বাভাবিক। এবং এখানে এই আলোচনার ভিতর দিয়ে এখন সবচাইতে বেশি আলোচনার বিষয় হলো 24-এর জুলাইয়ের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এবং আমরা ইতিপূর্বে শুনেছি যে এই অভ্যুত্থানের পিছনে বর্তমান আমেরিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে 29 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকার 350 কোটি টাকা ডিপ টেস্টের মাধ্যমে এখানে খরচ করেছে পরিবর্তনের জন্য। একটা স্বার্থ এবং তাদের সাম্রাজ্যবাদী মনোভাব এবং সাম্রাজ্যবাদী কৌশল বাস্তবায়নের জন্য। এবং এখন সর্বত্র, পাড়া মহল্লায়, সর্বত্র এই একই আলোচনায়, কি অনলাইন আর কি পত্রিকা আর ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গাতেই আপনার এই একই আলোচনায় আমরা আবর্তিত হচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু পিছনে ফিরে যেতে চাই। আমরা বাঙালি, এই বাঙালি জাতি হিসাবে আমরা কতখানি শক্ত এবং বীরের জাতি, সেটা 1971 সালের
আগে আমরা 69-এর গণ অভ্যুত্থান, 52-র ভাষা আন্দোলন, তারপরে ব্রিটিশ বিরোধী সেই স্বাধীনতার সংগ্রাম এবং তার আগের যে বীরের বীরত্বগাথা একটা অধ্যায়, সেই অধ্যায়টা আমরা এখন বলা দরকার, আমি প্রাসঙ্গিক বলে মনে করি। হাজার বছরের গৌরব এবং ঐতিহ্যে লালিত একটি জাতির ইতিহাস, এই ইতিহাস শুরু হয়েছিল 10,000 বছর আগে। ভাবা যায়? আমাদের বাঙালি জাতির ইতিহাসটা শুরু হয়েছিল 10,000 বছর আগে। ইতিহাসের প্রায় সূর্যোদয় যখন, এর পূর্ণতা ঘটেছিল 1974 সালে। জাতিসংঘে বাঙালি জাতির প্রতি সকল জাতির আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে মহাবীর আলেকজান্ডার কিংবা হজরত নূহ আলাইহিস সালামের সাথে বাঙালি জাতির সম্পর্কের বিষয় তথ্য হিসাবে শুধু নতুন নয়, শিহরণ ধরিয়ে দিতে পারে জাতির ধমনীতে। আমরা সেই বাঙালি জাতি। প্রাচীন আমলে অতি সাধারণ বাঙালি গোপাল কেমন করে রাজা হয়েছিলেন, আর মধ্যযুগের অবাঙালি বাদশাহ শামসুদ্দিন ইলিয়াস শাহী কেন সুলতানে বাঙালিয়ান পদবি ধারণ করে বাঙালির রক্তে মিশে গিয়েছিলেন। ব্রিটিশদের শুধু বাংলা থেকে নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশ থেকে তাড়াতে বাঙালিরাই আন্দোলনের সূত্রপাত করেছিল। ফলে ইংরেজদেরকে এক কঠিন প্রতিশোধের মুখোমুখি হতে হয় বাঙালিদের। এই বাঙালিরাই ইংরেজদের একটা কঠিন পরিস্থিতি সামনে তারা দাঁড়াতে হয়েছিল তাদেরকে, আমাদেরকে। বাংলা ভাগ, বাঙালি ভাগ সেই ইতিহাসেরই এক নির্মম ফলশ্রুতি। 1947 সনের পর 1952 সালে মাত্র 5 বছরের ব্যবধানে বাঙালি জাতি বলা চলে স্বগৃহে প্রত্যার্পণ করে। শুরু হয় বাঙালি হয়ে বেঁচে থাকার লড়াই। এই লড়াই ছিল সুকঠিন, সুতীব্র, পদে পদে ছিল ষড়যন্ত্র। তার ভিতর দিয়েই 1971 সনে বের হয়ে আসে স্বাধীন সার্বভৌম বাঙালি জাতি। 1971 সালের সেই বিভীষিকাময় রাত আমাদের আজও মনে পড়ে। 25শে মার্চ ক্যান্টনমেন্ট থেকে সেই পাকিস্তানি হানাদার বাহিনী কীভাবে নির্মমভাবে আমাদেরকে অত্যাচার করেছিল, নির্বিচারে গুলি চালিয়েছিল। 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই লড়াই ছিল খুব সুকঠিন, তীব্র, পদে পদে ছিল ষড়যন্ত্র। তার ভিতর দিয়ে 1971 সনে বের হয়ে আসে স্বাধীন সার্বভৌম বাঙালি জাতি। কিন্তু কালো থাবা বাঙালিকে কখনো ছাড়েনি, তাকে বারবার পিছনে টেনে ধরেছে। যুগে যুগে বাংলার ইতিহাসে দেখা গেছে, এ মাটিতে জন্মগ্রহণ করলেও একদল পরজীবী বাংলা ও বাঙালিকে পিছন থেকে টেনে ধরেছে, কুঠারাঘাত করেছে তার অগ্রযাত্রাকে। ইতিহাসের চাকা দিতে হয়েছে ঘুরিয়ে। গঙ্গার শাখার সমূহের মোহনায় অবস্থিত সমগ্র দেশে ছিল গঙ্গারিডদের বাস। ঐতিহাসিক ডায়োডরাস গঙ্গারিডি জাতিকে
ভারতবর্ষের জাতিগুলির মধ্যে শ্রেষ্ঠ উল্লেখ করেছেন। গঙ্গারিড জাতি, মনে রাখবেন, গঙ্গারিড জাতি, যে জাতি সকল ভারতবর্ষের মধ্যে বীরের জাতি হিসেবে আখ্যায়িত করেছিল। গঙ্গারিড থেকে গঙ্গাল, পরবর্তীতে গঙ্গার পঞ্চমুখের অন্যতম ছিল আদি গঙ্গার প্রবাহ মুখ। বাংলার ভূমি ছিল পলিবাহিত, পলি মাটিতে ফসলের উৎপাদন ছিল সহজ এবং প্রচুর। বিধায় যখন জোয়ার ভাটার পানি প্রবাহিত হতো তখন বাঁধ অথবা মাটির আল দিয়ে পানি প্রবাহ আটকাত। বিধায় গঙ্গাল থেকে পরবর্তীতে হয়ে গেল বাদ আল কিংবা বাঙ্গাল হিসাবে পরিচিতি লাভ করল। সেই বাঙ্গাল কালক্রমে বাঙালি হিসেবে আমরা পরিচিত হতে থাকলাম। আর্য অনার্য নানা জাতির সংমিশ্রণ, একত্রে বসবাস করা বাঙালিদের আদি অভ্যাস। আমরা নানা জাতি, পৌত্তলিক, অগ্নি উপাসক, তারপরে নানা রকমের আর্য অনার্যদের সমন্বয়ে আমাদের ইতিহাস শুরু হলো এবং আর্যদের আগমনের ফলে আমাদের সংমিশ্রণ এবং তাদের চিন্তা চেতনা আমাদের মধ্যে প্রবাহিত হতে থাকলো এবং দক্ষিণ রাশিয়া থেকে মধ্য এশিয়ার যারা এই উপমহাদেশে এসেছিল তারাই ছিল আর্য জাতি এবং আর্য জাতির বাইরে কিছু অনুচ্ছুত এবং কিছু অবাঞ্ছিত জাতি আর্যরা ঘোষণা করল। তারা ছিল সবচাইতে অবহেলিত। যাই হোক, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে আমরা নানা জাতি, গোত্র, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমাদের সহাবস্থান শুরু হলো। অসাম্প্রদায়িকতা আমাদের সামনে চিন্তায় অনাদিকাল থেকে। ইসলাম ধর্ম এসেছে অনেক পরে। আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হলাম। ইসলাম ধর্ম আমাদের এই উপমহাদেশে নতুন ধর্ম হিসাবে একটা জাগরণ সৃষ্টি হলো এবং ইসলাম ধর্মের সেই শান্তির বাণী আমাদের চেতনাকে একটা নতুন দিগন্ত উন্মোচন করল। কিন্তু তাতে কোনো সমস্যা ছিল না। সমস্যাটা ছিল না আমরা একত্রে বসবাস করা, একত্রে খাওয়া দাওয়া করা এবং একত্রে সহাবস্থান করা। এটা ছিল আমাদের এক ধরনের জাতিগত অভ্যাস এবং 10,000 বছর আগে থেকে আমরা কালক্রমে আস্তে আস্তে গৌরবোজ্জ্বল সেই দিগন্ত শুরু হলো 1000 বছর আগে থেকে। ভাষা সমস্যা 1952 সালে বাঙালিরা সমাধান করেছে, স্বাধীনতা এনেছে 1971 সনে। কিন্তু এখন যে সমস্যা আমাদের আবারও কেউ পিছন থেকে টেনে হিসড়ে খামচে ধরছে। সামাজিক কৃষ্টি কালচার বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে, ভেঙে ফেলছে ভাস্কর্য, ভেঙে ফেলছে ভাষা আন্দোলনের স্মারক সৌন্দর্য, শহীদ মিনার, গ্রাম থেকে গ্রামে
গঞ্জ থেকে শহরে, লোকালয়ে প্রান্তরে আমাদের যেন আবার দুঃখ নেমে এসেছে। কিন্তু আমরা তো এরকম জাতি না, আমাদের ইতিহাস তা বলে না। ইতিহাস বলে আমরা বিভিন্ন ধর্মের, বর্ণের, গোত্রের আমাদের সহাবস্থান, অসাম্প্রদায়িকতাই আমাদের একটা লক্ষ্য এবং আমাদের অভ্যাস। আমরা কখনো আমাদের সেই অভ্যাস থেকে বিচ্যুত হইনি। আমি স্পষ্ট করে বলতে চাই, যে ধারা বর্তমানে চলছে, এই ধারা কখনো বাঙালি মেনে নেবে না। বাঙালি মেনে নেবে না। ঐতিহ্যগতভাবে আমরা বাঙালি এবং আমাদের এই বাংলা আমাদের অসাম্প্রদায়িকতার বাংলা। আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই, ইসলাম ধর্ম সারা পৃথিবীতে সকল রাষ্ট্রে ইসলাম ধর্মের একটা অবস্থান আছে, প্রত্যেকটা রাষ্ট্রেই মুসলমান আছে। এখন আমাদের কৃষ্টি কালচার বাদ দিয়ে আমরা মুসলমান হিসেবে আমরা এই কৃষ্টি কালচার বাদ দেওয়ার প্রশ্ন আসে না, এবং ইসলাম ধর্ম সেটাও বলে না যে তোমরা বাঙালি, এবং সারা পৃথিবীতে প্রায় 500-র অধিক ভাষা আছে। ইসলাম ধর্ম বলে না সেই ভাষাটা তোমরা পরিত্যাগ করো। এবং প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা রাষ্ট্রের একটা রীতিনীতি, পোশাক আশাক, খাওয়া দাওয়া, তার একটা স্বকীয়তা আছে। সেই স্বকীয়তাটা বাদ দিয়ে ইসলাম ধর্ম বলে না যে তোমরা এই স্বকীয়তাটা বাদ দিয়ে মুসলমান হও, অথবা মুসলমান থাকবা না এই স্বকীয়তা বাদ না দিলে। সেক্ষেত্রে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের চিন্তা মননে এই বর্তমান প্রেক্ষাপটে যে উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা এবং সারা দেশব্যাপী যে পরিবেশ পরিস্থিতি, সেটা আসলে আমাদের পিছন থেকে টেনে ধরেছে। অতীতে 1000 বছর আগে বিভিন্ন সময়ে আমাদের দমন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দমিনি। আমাদের ঐতিহ্য অত্যন্ত গৌরবোজ্জ্বল, এবং আমাদের অসাম্প্রদায়িকতা এবং বাংলার সেই চিরায়ত রূপে আমি ফিরে যেতে চাই, এবং আমরা সবাই ফিরে যেতে চাই। এবং সেই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার চিন্তা চেতনাটা শেষ করলাম। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি কোনো রাজনীতি টানিনি। আমি বলতে চেয়েছি যে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বাঙালির বিশ্লেষণ। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রিপশন করবেন, লাইক দিবেন, তাতে আমি উৎসাহিত বোধ করব। সকলকে আবার আমার শুভেচ্ছা এবং আন্তরিকতা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।